হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু সায়েন্স ল্যাবের আরও একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে আলো চ্যাপ্টারের পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 পড়েছি। যারা পার্ট 1 এখনও পর্যন্ত দেখোনি তারা পার্ট 1টা সবার ফার্স্টে দেখে এসো, তারপরে এই পার্ট 2টা দেখতে পাবে। আর প্রতিবারের মতো এবারেও আমরা কিছুটা অংশ পড়বো, আর তারপরে সেই অংশ থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, সপ্তম শ্রেণীর আলো চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব। সো লেটস রোল দ্য ইন্ট্রো। অ্যান্ড উই আর ব্যাক। অল রাইট, আজকে এই ক্লাসটা শুরু করবার আগে আমরা 5 মিনিট একটু রিভিশন করে নিই আগের দিনে যা যা পড়েছি সেগুলোকে, তারপরে আমরা ক্লাস শুরু করব। ওকে, তো সবার প্রথমেই আমি আমার ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সায়েন্স ল্যাব ফর ক্লাস 7। সেই গ্রুপটার লিঙ্ক দেওয়া রয়েছে, তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এই গ্রুপে এবং সায়েন্স ল্যাব ফর WBBSC এই চ্যানেলটাতেও জয়েন করে নাও, কারণ চ্যানেলটাতে খুব ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আসছে খুব রিসেন্টলি। এই সেকেন্ড সামেটিভ এক্সামের পার্সপেক্টিভেই বেশ কিছু জিনিস আসছে, বেশ কিছু অ্যানাউন্সমেন্টস আসছে, সেগুলো নিয়েই আমরা এখন কাজ করছি। তো মেক শিওর যে তুমি গ্রুপেও জয়েন হয়ে যাও এবং সায়েন্স ল্যাব ফর WBBSC এই যে চ্যানেলটা রয়েছে টেলিগ্রামে সেটাতেও জয়েন হয়ে যাও। দুটোরই লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওকে, সো আমরা দেরি করব না। তো আজকে আমরা ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে রিভিশন। আমরা আলো চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা আমরা পড়েছিলাম, তো সেই ফার্স্ট পার্টের আমরা একটু রিভিশন করে নেব। আচ্ছা, রিভিশন। ওকে, ফার্স্ট একটা বলো, এর মধ্যে সপ্রভ বস্তু কোনটা? পেন্সিল, চাঁদ, জ্বলন্ত বাল্ব না কাগজ? কোনটা সপ্রভ? মানে যার নিজস্ব আলো আছে। পেন্সিলের আছে না, চাঁদের আছে না, জ্বলন্ত বাল্ব ইয়েস, জ্বলন্ত বাল্ব হচ্ছে কারেক্ট আনসার। আমি ইয়েলো কালারটা নিই। ওকে, 2 নম্বর হচ্ছে যেটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যম কোনটা? 1 নম্বরেই রয়েছে ঘষা কাঁচ, সো ঘষা কাঁচ হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, 3 নম্বরটা দেখো কি রয়েছে, যে প্রদত্ত যেটি অপ্রভ বস্তু। অপ্রভ মানে যার নিজস্ব কোনো আলো নেই, সেটাকে বলা হচ্ছে অপ্রভ বস্তু। তো অপ্রভ বস্তু এর মধ্যে কোনটা? সূর্য, তার নিজস্ব আলো আছে। জ্বলন্ত বাল্ব, তার নিজস্ব আলো আছে। জ্বলন্ত কয়লা, তারও নিজস্ব আলো আছে। কিন্তু চাঁদ সেটা হচ্ছে অপ্রভ বস্তু, অর্থাৎ আমাদের কারেক্ট আনসার হবে আনসার ডি, চাঁদ। তারপরে 4 নম্বরে যাই, কুয়াশা কি? কুয়াশা হলো স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, কোনোটিই নয়। আমরা যখন পড়েছি ফার্স্ট পার্টটা তখন আমরা দেখেছি যে কুয়াশা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। আচ্ছা, 5 নম্বরে যাই, যে আলোক রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে ছায়া উৎপন্ন হয়, তার কারণ কি? আলোক রশ্মির গতিপথে যদি কোনো অস্বচ্ছ বস্তু থাকে তার ছায়া উৎপন্ন হয়, তো তার কারণটা কি? সরি, ফোন। ওকে, তো তার উৎপন্ন হয় তার কারণটা কি? সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্টে দেখো যে আলো সরল রেখায় চলে, এটা হচ্ছে তার কারণ। কারণ আলো বক্ররেখায় চলে, তার জন্য ছায়া উৎপন্ন হয় না। আলোর গতিবেগ বেশি, সেটাও নয়। আলো অস্বচ্ছ বস্তুকে ভেদ করে চলে যায়, সেটা তো একদমই নয়। তো আমাদের আনসার হবে আনসার এ, আলো সরল রেখায় চলে। ওকে, আমরা 6 নম্বর প্রশ্নের দিকে যাই। 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে? আমি ফোনটাকে না সাইলেন্ট করি, হ্যাঁ, এইবারে শান্তি। 6 নম্বর প্রশ্নে কি রয়েছে, যে আলোর পক্ষে বায়ু হলো স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম বা ঘন মাধ্যম? কোনটা? আমরা যখন ফার্স্ট পার্টটা পড়েছি তখন আমরা দেখেছি যে আলোর পক্ষে বায়ু হলো স্বচ্ছ মাধ্যম, অর্থাৎ আমাদের আনসার হবে আনসার এ, স্বচ্ছ মাধ্যম। ওকে, তারপর আমরা যাই 7 নম্বর, যে আলোর অস্বচ্ছ মাধ্যম। অস্বচ্ছ মাধ্যম কোনটা? কাঁচ হবে না, জল হবে না, লোহা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঘষা কাঁচ হবে না, কারণ ঘষা কাঁচ আমরা কি পড়েছি, সেটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ওকে, আমরা 8 নম্বরের কোয়েশ্চেনটা দেখি, যে আলোক উৎস বড় হলে কি গঠিত হয়? আলোর উৎস যখন বড় হয় তখন কি গঠিত হয়? প্রচ্ছায়া, উপচ্ছায়া, প্রচ্ছায়া এবং উপচ্ছায়া দুটো, এবং কোনোটিই নয়। এইটা হোমওয়ার্ক থাকলো, এটা আমাকে কমেন্ট করে জানাও। এটা আমাকে কমেন্টে জানাও। এই 8 নম্বরের উত্তরটা আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, 9 নম্বর, এটা আমি উত্তরটা বলবো না, কমেন্টে জানাও। আচ্ছা, 9 নম্বরে দেখো, সূচিছিদ্র ক্যামেরায় বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে, ক্যামেরাটাকে আমি লম্বা করছি, তাহলে প্রতিকৃতি কি হয়? একই থাকে, বড় হয়, ছোট হয়? এর অ্যান্সার কি হবে? কারেক্ট আনসার হবে বড় হয় এবং আরও আবঝা হতে থাকে। আচ্ছা, 10 নম্বর, 10 নম্বরের কি প্রশ্ন রয়েছে, যে সূর্য থেকে আসা আলোক রশ্মি গুচ্ছকে কি বলা যেতে পারে? মানে
সূর্য থেকে যে আসা আলোক রশ্মিগুলো আসছে সেগুলো কি ধরনের আলোক রশ্মিগুচ্ছ? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ? না, গুচ্ছ হয়ে গেছে, গুচ্ছ হবে। অপসারী আলোক রশ্মিগুচ্ছ? ইয়েস, বি এর আনসার হবে অপসারী আলোক রশ্মিগুচ্ছ, মানে 10-এর আনসারটা হবে বি, অপসারী আলোক রশ্মিগুচ্ছ। ওকে, অভিসারী হবে না, কারণ অভিসারী তো একই অভিমুখে যে স্মরণ করে, আমি বলেছি সূর্য থেকে তো আলোটা ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, রাইট? তো সেই জন্য অপসারী আলোক রশ্মিগুচ্ছ। ওকে, সো আমাদের রিভিশন পার্টটা শেষ। এবার আমরা আজকের এই যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা আমরা শুরু করব। আজকের ক্লাসে আমরা মূলত 4টে পয়েন্ট পড়ব: প্রতিফলন, প্রতিসরণ, প্রতিবিম্ব। প্রতিবিম্ব দুটো পার্ট এবং সম্ভবত অতদূর অবধি রয়েছে, এবং প্রতিবিম্বের কিছু আমাদের প্র্যাকটিক্যাল উদাহরণ। এই 4টে পয়েন্ট আমরা এই ক্লাসটাতে পড়ব। তো আমরা ফার্স্টে যাই, আলোর প্রতিফলন। প্রতিফলন বা রিফ্লেকশন। আমরা আলোর প্রতিফলন কাকে বলছি? যে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলোক রশ্মি আগের মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ এই স্বচ্ছ মাধ্যমেই আবার ফিরে আসে। এই ঘটনাকেই বলা হয় আলোর প্রতিফলন, যেটা ফিরে আসছে আগের দুটো মাধ্যমের বিভেদতল থেকে আলোটা এলো, সেটা আর এই মাধ্যমটাকে ভেদ করে যেতে পারলো না, সে মাধ্যম থেকে আবার ফিরে গেল। এই ঘটনাটাকে বলা হচ্ছে কিন্তু আলোর প্রতিফলন। দেখো, আমরা যখন এর ডায়াগ্রামটা দেখি তখন আমরা দেখতে পাই, আমি একটু ব্লু কালারটা নিই, যে এই যে ইনসিডেন্ট রে, অর্থাৎ আমার এই পথে কিন্তু আলো এলো, এই যে ব্লু লাইনটা আমি করছি, এই পথে আলো এলো, এসে এখানে এম মিরর রয়েছে, একটা আয়না রয়েছে। সেই আয়নাতে এই আলোটা প্রথমে আঘাত করলো, এবং আঘাত করবার পর, আমি এখানে দাগটাই দেখাতে পারলাম না, এইখানে এই এম পয়েন্টে এসে আঘাত করলো, এইখানে এসে আঘাত করলো আলোটা। আঘাত করবার পর সে আবার এই রিফ্লেক্টেড রে হিসাবে কিন্তু আগে চলে গেল। একটু কালারটা চেঞ্জ করি। এই রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি হয়ে কিন্তু আবার সে তার আগের মাধ্যমে ফিরে গেল। তো এইটাই হচ্ছে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। আচ্ছা, আমরা দেখো, আমরা তো এটাকে একটা 3D মডেলে দেখলাম, আমরা একটু 2D মডেলে দেখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। কীরকম? যে দেখো, আমাদের এই যে নিচের যে দাগটা রয়েছে, এই যে নিচের যে সারফেসটা যেটা রয়েছে, সেটা একটা কোনো ডিফারেন্ট মাধ্যম। এমন কোনো ব্যাপার নয় যে শুধুমাত্র আয়নাই হতে হবে, আর কিছুতে হবে না, না, এমন কিছু নয়। প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু প্রতিফলন হচ্ছে, কোনোটা থেকে মানে প্রতিফলনের দুটো পার্ট রয়েছে, আমি তোমাদের পড়াবো, এর পরের পার্টটাতেই রয়েছে। তো প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু আলো প্রতিফলিত হচ্ছে। ঠিক যেমনভাবে আমার গা থেকেও কিন্তু আলো প্রতিফলিত হচ্ছে। এই যে আলোটা যেটা জ্বলছে, সেই আলোটা আমার গায়ে এসে লাগছে, সে আমার গা থেকে প্রতিফলিত হয়ে এই ক্যামেরায় এসে লাগছে, এবং ক্যামেরা ওই যে আলোটা যেটা আমার গা থেকে প্রতিফলিত হয়ে লাগছে সেইটাকে সে রিড করছে, সেটাকে সে সেভ করছে। তো সেই কারণেই কিন্তু এই ভিডিওটা রেকর্ড হচ্ছে। ওকে, মা চা দিয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি এখনো চা খেতে পারিনি, চা খেতে খেতেই পড়াই। ওকে, আচ্ছা, এই যে স্লোপটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্লোপটা মানে স্লোপ বলছি, এই যে লাইনটা যেটা রয়েছে সেটা একটা অন্য মাধ্যম। এই যে নিচের যেটা, মানে নিচে একটা দাগ কাটা রয়েছে, সেই নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম, নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম, এবং উপরেরটা হচ্ছে লঘু মাধ্যম, মানে সারফেস, বায়ু, যেটাকে আমরা সাধারণত বায়ু ধরে চলি। আমাদের যত যা হিসাব এখনো পর্যন্ত আলো চ্যাপ্টারের, মানে এই প্রতিফলন প্রতিসরণের ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে লঘু মাধ্যম হিসাবে আমরা কিন্তু বায়ুকেই ধরবো। ডিফারেন্ট কাইন্ড অফ লঘু মাধ্যম হয় অবশ্যই, তার আবার ডিফারেন্ট অ্যাসপেক্টস রয়েছে, ডিফারেন্ট আইডিয়াস রয়েছে, অনেক কিছু রয়েছে। কিন্তু আমরা যখন ক্লাস 7-এর এই আলো চ্যাপ্টারটা পড়বো, তখন কিন্তু আমরা প্রত্যেকবারই এই লঘু মাধ্যম হিসাবে কিন্তু আমরা বায়ুকেই কনসিডার করব, এয়ারকেই কনসিডার করব। ঠিক আছে? ওকে, তো আমরা এখানে আমরা লঘু মাধ্যমে কিছু এক আলো রয়েছে। এই আলোটি প্রথমে এই যে সোজা এই রাস্তা দিয়ে এলো, এসে এই দুটো মাধ্যমের বিভেদতল মানে কি, যে দুটো মাধ্যম যেখানে এসে পরস্পরের সাথে জয়েন করছে বা পরস্পরের থেকে বিভাজিত হচ্ছে। এটা আমার যদি ঘন মাধ্যম হয়, এটা যদি লঘু মাধ্যম হয়, এই যে পয়েন্টে দুটো মাধ্যম টাচ করছে সেইটাকে বলা হয় কিন্তু সেই দুই মাধ্যমের বিভেদতল। তো এই বিভেদ তলে এসে টাচ করছে, সেখান থেকে প্রতিফলিত হয়ে বেরিয়ে চলে যাচ্ছে আবার লঘু মাধ্যমে।
তো এই যে জিনিসটা আমাদের যদি কেউ, আমি একটু ইরেজারটা নিই, আমি এই ছবিটার এই যে লেখাগুলো রয়েছে না সেগুলো একটু মুছে দিই, কারণ পরীক্ষায় আমি দেখেছি দুটো প্রশ্ন আসে। দেখো আমি কিন্তু এই যে যখন পড়াচ্ছি আমি কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভটাও বলে দিই। পরীক্ষায় দুটো প্রশ্ন আসে, এক আলোর প্রতিফলনের রেখাচিত্র অঙ্কন করো। যখন আলোর প্রতিফলনের রেখাচিত্র অঙ্কন করতে বলবে তখন তোমরা এই যে চিত্রটা রয়েছে সেই চিত্রটাই তোমরা আঁকবে। এই যে চিত্রটা, এই চিত্রটাই তোমরা আঁকবে। এবার এই চিত্রটা আঁকবার সময় দেখো এখানে একটুখানি না ইংরেজিতে লেখা রয়েছে। এবার আমি তো বাংলা লেখাটা খুঁজে পাইনি, তো আমি বাংলা লেখার কিছু পাইনি। এখানে ইনসিডেন্ট রে লিখতে হবে না, এখানে তোমরা লিখবে যে আপতিত রশ্মি। আর রিফ্লেক্টেড রে লিখতে হবে না, তোমরা এখানে লিখবে হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর এই যে ডট 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 দেওয়া যে দাগটা রয়েছে এটা হচ্ছে অভিলম্ব। এই তিনটে জিনিস আমি পড়াচ্ছি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, সবই আমি পড়াচ্ছি। তো তোমাদের যখন ওই ডায়াগ্রাম আঁকতে বলবে, মানে চিত্র সহ প্রতিফলনের রেখাচিত্র অঙ্কন করো, তখন তোমরা কিন্তু এই সেকেন্ড ছবিটা আঁকবে। এই যে 2 নম্বর মার্ক করলাম এই ছবিটাই তোমরা কিন্তু আঁকবে। এর পিডিএফটাও আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে, এর পিডিএফটাও আমি দিয়ে দিচ্ছি। সো তোমাদের বুঝতেই সুবিধা হবে যে এখানে কি কি রয়েছে। এর যেটা এই যে উইদাউট অ্যানোটেশন, যেটা মানে যেখানে কোনো দাগটা কাটা নেই, সেই পিডিএফটাও আমি দিয়ে দেবো। আর উইথ অ্যানোটেশন পিডিএফটাও আমি দিয়ে দেবো, দুটোই দিয়ে দেবো। সেটা থেকে তোমরা ছবিগুলোকে দেখে নিজেরা এঁকে প্র্যাকটিস করতে পারবে। এটা কিন্তু খাতায় আঁকবে, জাস্ট আমি দিয়ে দিলাম, তোমরা সেভ করে রেখে দিলে ফোনে, সেরকম কিন্তু নয়, খাতায় আঁকবে। ওকে, তো আমরা আলোর প্রতিফলনের এবার বিভিন্ন অংশগুলো আমরা পড়ি। আচ্ছা, প্রতিফলনের বিভিন্ন অংশ আমরা কি দেখতে পাই? ওই যে বললাম, আগের বারে বলছিলাম আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই জিনিসগুলো। তো দেখো আমি একটু কালারটা চেঞ্জ করি। দেখো আমরা ফার্স্ট কি দেখতে পাই, যে পথ ধরে আলো আয়নায় এসে পড়ছে তাকে আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে বলা হয়। এই যে পথে, এই পথে আলো এসছে, আলো এসে আয়নায় এসে পড়ছে, সেটাকে বলা হচ্ছে আপতিত আলোক রশ্মি। আয়নায় পড়ে আলো যে পথে ফিরে যায় তাকে কি বলছি আমরা? প্রতিফলিত আলোক রশ্মি বা রিফ্লেক্টেড রে। এই যে প্রতিফলিত হয়ে চলে গেল, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আচ্ছা, আয়নার যে বিন্দুতে, এই যে বি বিন্দুতে এসে, এটা 3 নম্বর পয়েন্ট, আয়নার যে বিন্দুতে আপতিত আলো এসে পড়েছে তাকে কি বলা হয়? তাকে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স বলা হয়। আপতন বিন্দু। এই যে প্রত্যেকটা লাইন পড়াচ্ছি না, এই প্রত্যেকটা লাইন থেকে কিন্তু 1 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে, যে হঠাৎ করে তোমাদের জিজ্ঞাসা করলে যে আপতন বিন্দু কি জিনিস, প্রতিফলনের ক্ষেত্রে আপতন বিন্দু কি জিনিস। তখন তোমাদের কিন্তু এটাই লিখতে হবে যে আপতিত আলোক রশ্মি আয়নার ওপর যে বিন্দুতে এসে পড়ছে তাকে আমরা বলছি আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। আচ্ছা, আয়নার অবস্থানকে, আচ্ছা রিফ্লেক্টর তো ছাড়ো, আয়নার অবস্থানকে যে সরলরেখা দিয়ে চিহ্নিত করা হয়, এইটা এক্স ওয়াই কে বলা হয় আমরা রিফ্লেক্টর, মানে যেটা থেকে রিফ্লেক্টেড হয়ে আলোটা চলে যাচ্ছে, প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে রিফ্লেক্টর। আচ্ছা, আর প্রতিফলকের ওপর আঁকা, প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে আঁকা, এই যে বি বিন্দুতে আঁকা লম্বকে, বিডি, এই যে লম্বটা রয়েছে, এই যে লম্বটা রয়েছে, আমি একটু মুছি, আমি লম্বটা আঁকতেই পারলাম না। এই যে লম্বটা রয়েছে, যে বিডি যে লাইনটা রয়েছে, অর্থাৎ আমরা একটা লম্ব টানছি, সেই লম্বটাকে আমরা বলছি অভিলম্ব। এখানে আরো দুটো জিনিস কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এখানে লেখা নেই, আমি তোমাদের বলে দিই। 1 নম্বর হচ্ছে, আমি একটু কালারটা একটু চেঞ্জ করি, 1 নম্বর হচ্ছে আপতন কোণ। আপতন কোণ, আপতন কোণ কাকে বলছি? আপতন কোণ হচ্ছে যে আপতিত আলোক রশ্মি এবং অভিলম্বের মাঝে যে কোণ তৈরি হয় সেটাকেই আমরা বলছি আপতন কোণ। এই যে এই কোণটা হচ্ছে আপতন কোণ, যেটাকে এখানে আই দিয়ে চিহ্নিত করা হয়েছে, যে আই দিয়ে চিহ্নিত করা হয়েছে এখানে, এটাকে বলা হয় কিন্তু আপতন কোণ। এই আইটা হচ্ছে আপতন কোণ। এবং প্রতিফলিত আলোক রশ্মি যে এই অভিলম্বের সাথে যে কোণ করে এটাকে বলা হয় কিন্তু প্রতিফলন কোণ। এটাকে বলা হয় প্রতিফলন কোণ। আপতন কোণ
আর প্রতিফলন কোণ সব সময় খেয়াল রাখবে, এটা কিন্তু অভিলম্বের সাথে যে কোণ করে রয়েছে, নট দ্য রিফ্লেক্টার। প্রতিফলকের সাথে কিন্তু কখনো নয়, ভুলেও প্রতিফলক লিখবে না পরীক্ষার হলে। সব সময় অভিলম্বের সাথে যে কোণ করে থাকে তাকে কিন্তু বলা হয় আপতন কোণ বা প্রতিফলন কোণ। ঠিক আছে, মনে থাকবে? ওকে, আমরা পরের স্লাইডে যাই। তার আগে আমি এক সিপ চা খেয়ে নিই। আজকে অফিস থেকে ফেরবার পথে বিরাট ঝড় বৃষ্টি হচ্ছিল এখানে আমাদের এদিকে, কালবৈশাখী। তো সেই কালবৈশাখীর মধ্যে আমি দেখলাম যে ছাতাটা নিয়ে গিয়ে লাভ নেই। তো আমি ভিজতে ভিজতে অফিস থেকে ফিরেছি। তো ভিজে চান টান করলাম, মানে ভিজেই এসে বাড়িতে চান টান করলাম, করে একটু গরম চাটা খেলে একটু ভালো লাগে। ওকে, অনেক গল্প হয়েছে। এবার আমরা প্রতিফলনের প্রকারভেদ দেখি, যে প্রতিফলন ক প্রকার হতে পারে। দেখো, প্রতিফলন দু প্রকার হয়, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। এখানে যতগুলো আমি স্লাইড বানিয়েছি না, একটা জিনিস আমি বলে দিই, এখানে যতগুলো আমি স্লাইড বানিয়েছি প্রত্যেকটা স্লাইড কিন্তু আমি কোনো রকম জাস্ট র্যান্ডামলি একটা সাবজেক্ট আমি তুলে আনিনি। প্রত্যেকটা স্লাইড কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড এবং পরীক্ষায় প্রশ্ন এলে কিভাবে লিখবে সেই ওরিয়েন্টেড কিন্তু বানানো। প্রত্যেকটা স্লাইড, এখানে প্রত্যেকটা স্লাইড থেকে প্রশ্ন আসতে পারে। সো প্রত্যেকটা স্লাইড একদম প্রপারলি মনোযোগ দিয়ে দেখবে। আমি সেই জন্য কিন্তু ভিডিওগুলো ছোট করে দিয়েছি এখন, যাতে ছোট ভিডিও হোক কিন্তু তাতে বেশি মানে ডেটা থাকুক। আচ্ছা, তো প্রতিফলন ক প্রকার, আমি আবার ফিরে আসি পড়াতে। প্রতিফলন ক প্রকার? প্রতিফলন হচ্ছে দু প্রকার। এক নম্বর হচ্ছে নিয়মিত প্রতিফলন এবং দু নম্বর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কাকে বলছি? এই যে এইটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। যখন কোনো মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। এটা দেখো মসৃণ তল, আমি যদি এটাকে এক নম্বর ছবি লিখি, দেখো এটা মসৃণ তল, একটা স্ট্রেট সারফেস। যেমন আয়না, সাধারণ বাড়িতে যে আয়না থাকে সেটা হচ্ছে একটা মসৃণ তল। তো এই মসৃণ তলে যে রিফ্লেকশনটা ঘটে সেটাকে আমরা কি বলছি? নিয়মিত প্রতিফলন, যেমন আয়নায় প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন কি বলছি? যে যখন কোনো অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে সেই প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। যেমন গাছপালা, মাটি, ঘরের দেওয়াল। এই যে আমাকে তোমরা যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যেই দেখতে পাচ্ছ, কারণ আমার স্কিন কিন্তু মসৃণ নয়, আমার ত্বক বা চামড়া সেটা কিন্তু মসৃণ নয়, আমার যেই যে শার্ট সেটা কিন্তু মসৃণ নয়, আমার যেই যে চশমা সেটা সারফেসটা দেখলে মানে দেখে মনে হচ্ছে যে মসৃণ, কিন্তু না, আমি যদি সেটাকে আণবিক হিসাবে দেখি, অ্যাটমিক হিসাবে দেখি, তাহলে কিন্তু সেটা মসৃণ নয়। তো সেটার মধ্যেও কিন্তু মানে আমরা তো পরমাণু, অণু এবং রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা পড়েছি, তো আমরাও তো জানি যে চশমার এই যে কাঁচটা, এই যে ফ্রেমটা এটা রয়েছে সেটা প্লাস্টিকের। তো প্লাস্টিকের বিভিন্ন অণুগুলো জুড়ে 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 এই প্লাস্টিকটা তৈরি হয়েছে। তো এই জিনিসটাও কিন্তু তোমরা যে ক্যামেরায় দেখতে পাচ্ছ, এই যে আলোটা যেটা আসছে সেই আলোতে ওই আলোটা এখানে রিফ্লেক্ট করছে এবং রিফ্লেক্টেড করে বিক্ষিপ্ত প্রতিফলিত হয়ে ক্যামেরায় গিয়ে পড়ছে। ক্যামেরা এর মধ্যে থেকে যতটা প্রয়োজন ততটা আলো ও ক্যাপচার করে নিচ্ছে, মানে লেন্সের সামনে যতটা জায়গা খোলা রয়েছে ততটা আলো কিন্তু ও ক্যাপচার করছে। ওকে, তার মানে বিক্ষিপ্ত প্রতিফলন মানে আমরা কি বলবো? বিক্ষিপ্ত প্রতিফলন সব সময় হবে হচ্ছে অমসৃণ তলে, যে কোনো রকম অমসৃণ তল হোক সেটা থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হবে। ওকে, আমরা এবার যাই। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রতিফলনের সূত্র, প্রতিফলনের দুটো সূত্র, এটা একদম মানে আমি তো তোমাদের বলবো এই যে মানে কমা দাঁড়িগুলো রয়েছে না, সেগুলোও মনে করে যাও, এখানে একটা দাঁড়ি রয়েছে। প্রতিফলনের সূত্র আমি তো কোয়েশ্চেন্স দেখতে গিয়ে, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখতে গিয়ে আমি হয়তো হার্ডলি এরকম একটা দুটো স্কুল পেয়েছি যেখানে এই প্রশ্নটা করা হয়নি। বাদবাকি সব কটা স্কুলের সব কটা সেকেন্ড সামেটিভ পেপারে এই প্রশ্নটা রয়েছে যে প্রতিফলনের সূত্র দুটি লেখো, বা প্রতিফলনের সূত্র দুটি কি কি, অনেক জায়গায় রয়েছে। সো আমরা প্রতিফলনের সূত্র এই যে পার্টটা সেটা খুব মনোযোগ সহকারে পড়বো। প্রতিফলনের সূত্র কি কি? দুটো সূত্র। এক নম্বর, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। আমরা দেখো দুটো স্লাইড আগেই আমরা দেখেছি, এই যে আপতন কোণ অর্থাৎ অভিলম্বের সাথে যে আপতন কোণ করছে এবং যে অভিলম্বের সাথে প্রতিফলন কোণ করছে, এই যে আই এবং এই যে আর, সব ক্ষেত্রেই প্রত্যেক ক্ষেত্রেই এই আই এবং আর এর মান কিন্তু সমান, অর্থাৎ যে মান আই এর হবে সেই মানই কিন্তু আর এরও হবে। তাহলে আমরা ফার্স্ট সূত্র কি পেলাম? যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয় সব সময়। যদি আপতন কোণ হয় 30 ডিগ্রি,
প্রতিফলন কোণ হবে 30 ডিগ্রি। যদি আপতন কোণ হয় 60 ডিগ্রি, প্রতিফলন কোণ হবে 60 ডিগ্রি। যদি আপতন কোণ হয় 45 ডিগ্রি, প্রতিফলন কোণ হবে 45 ডিগ্রি। যদি আপতন কোণ হয় 120 ডিগ্রি, প্রতিফলন কোণও হবে 120 ডিগ্রি। সো এইটা সবসময় মাথায় রাখবে। আচ্ছা, আমরা 2 নম্বর প্রতিফলনের সূত্র কি পাচ্ছি, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে সব সময়। আমরা আবার একটুখানি আগের স্লাইডটায় ফিরে যাই। দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের ওপর আঁকা যে আপতন বিন্দু, সেটা কিন্তু সব সময় একই সমতলে অবস্থান করছে, অর্থাৎ এই এক্স ওয়াই সমতলেই কিন্তু সব সময় সেই দুটো জিনিস কিন্তু তিনটে জিনিস অবস্থান করছে। এটা হচ্ছে প্রতিফলনের সেকেন্ড সূত্র বা দ্বিতীয় সূত্র। কি, যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব, আপতন বিন্দু না, অভিলম্ব, এই তিনটেই একই সমতলে থাকে সব সময়। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি সমতলটা মানে রাফ হয় তাহলে কি হবে? হতেই তো পারে সমতলটা ঢেউ খেলানো, তাহলে কি হবে? এখানটায় আমি একটা দেখাই, ছবিটা আগে দেখাই। ধরো কোনো একটা সারফেস রয়েছে, এরকম ধরো ঢেউ খেলানো, তো কোনো একটা আলো এই যে এলো, এসে এখান থেকে তো সে এইভাবে প্রতিফলিত হলো। এই যে বিন্দু থেকে আমরা তো অবিলম্বটা এখান থেকে আঁকি, আমরা তো এরকম অবিলম্ব আঁকি। ধরো এই থেকে আলোটা এলো, এদিক থেকে আলোটা আবার ফিরে গেল, তো আমরা এই বিন্দুতে আমরা অবিলম্বটা আঁকি। দেখো, এই যে তিনটের যে পয়েন্ট, এই ফার্স্টে যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি এবং অবিলম্ব, এই তিনটে পয়েন্টটা তো একটাই। তো আমরা সবসময় বলতে পারি যে এই তিনটে একই সমতলে থাকে, অর্থাৎ যে বিন্দুতে গিয়ে মিলছে, বিন্দুর পার্সপেক্টিভে ওটা তো তখন বাঁকা না, ওটা তো বিন্দু তখন, তো সেটা তো তার জন্য সমতলই হবে। এবার হ্যাঁ, এই বিন্দুটা কিন্তু এখানেও হতে পারে, এই বিন্দুটা কিন্তু এইখানেও হতে পারে, এই বিন্দুটা এখানেও হতে পারে। যত জায়গায় এই বিন্দুটা হবে তত জায়গায় কিন্তু বিন্দুর পার্সপেক্টিভে ওটা কিন্তু সমতল। তো সেই কারণেই আমরা এই প্রতিফলনের দ্বিতীয় সূত্র পাই, যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে সবসময় থাকে। ওকে, তারপরে এই প্রশ্নটাও আমি প্রচুর কোয়েশ্চেন পেপারে পেয়েছি, যে নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। আমরা পার্থক্য লিখতে গেলে কি লিখব? নিয়মিত প্রতিফলনের, দেখো, নিয়মিত প্রতিফলনের প্রতিফলক উজ্জ্বল এবং চকচকে দেখায়। প্রতিফলক মানে যেখান থেকে প্রতিফলিত হচ্ছে সেটা উজ্জ্বল এবং চকচকে দেখায়। বিক্ষিপ্ত প্রতিফলনের প্রতিফলক অনুজ্জ্বল এবং অমসৃণ দেখায়। সেকেন্ড পয়েন্ট আমরা কি পড়বো, যে নিয়মিত প্রতিফলনের প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলনের দিক পরিবর্তন করা যায়। দেখবে একটা আয়নায় যদি আমি টর্চের আলো মারি বা আয়নাটাকে যদি আমি এদিক ওদিক ঘোরাই, তাহলে টর্চের আলোটাও কিন্তু এদিক ওদিক ঘুরবে। আমরা যেরকমভাবে সূর্যের আলোতে মাঝে মধ্যে ছোটোবেলায়, এখন তো কেউ বাচ্চারা করে না আরও সব, সূর্যের আলোতে আমাদের যখন ছোট আয়না থাকতো, মানে পাওয়া যেত ছোটো ছোটো আয়না, তো ওই ছোটো আয়না দিয়ে সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করে আমরা এখন দেওয়ালে ফেলতাম, তো আমরা ওটাকে ডিরেক্ট করতে পারতাম সূর্যের আলোটাকে, যে কোন দিকে সূর্যের আলোটা পড়বে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু তা কখনোই সম্ভব নয়। বিক্ষিপ্ত প্রতিফলনে আমি ওই প্রতিফলককে যেভাবেই খুশি ঘোরাই না কেন, ডাজ নট ম্যাটার, ওখান থেকে ওই প্রতিফলনের দিক আমরা পরিবর্তন করতে পারবো না, কেননা ওটা অলরেডি বিক্ষিপ্তই প্রতিফলিত হচ্ছে। ওকে আর আমি কি এক জায়গায় টার্গেট করব, ও তো বিক্ষিপ্ত হয়ে গেছে অলরেডি। আচ্ছা, 3 নম্বর দেখো, যে এই কাজ নয়, এটা, হ্যাঁ, এটা কাঁচ হবে, টাইপিং মিস্টেক, এটা কাঁচ হবে। কাঁচ, আয়না ইত্যাদি দ্বারা প্রতিফলন নিয়মিত প্রতিফলনের উদাহরণ। কাঁচে বা আয়নায় যে প্রতিফলন হয় সেটা নিয়মিত প্রতিফলন। বইয়ের পৃষ্ঠা, বাড়ির দেওয়াল ইত্যাদির দ্বারা যে প্রতিফলন হয় সেটা বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ। এখানে একটা প্রশ্ন আমি অনেক জায়গায় দেখতে পেয়েছি, যে তোমার বইয়ের পাতা থেকে যে প্রতিফলন হয় সেটা কোন ধরনের প্রতিফলন, নিয়মিত না বিক্ষিপ্ত? তো আমাদের যদি ওই প্রশ্নটা আসে যে তোমাদের বইয়ের পাতা থেকে কোন ধরনের প্রতিফলন হয়, নিয়মিত প্রতিফলন না বিক্ষিপ্ত প্রতিফলন, তাহলে আমরা কি উত্তর লিখবো? সব সময় বিক্ষিপ্ত প্রতিফলন হয়। আচ্ছা, 4 নম্বর পার্থক্য আমরা কি দেখবো, যে নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট দিকে ধাবিত হয়। সেই কারণেই তো আমরা মানে প্রতিফলকটাকে ঘুরিয়ে আমাদের প্রতিফলিত রশ্মিকে এদিক ওদিক আমরা চেঞ্জ করতে পারি। কি, নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট দিকে ধাবিত হয়। আর 4 নম্বর রয়েছে বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। দেখো, তোমরা আগের এটা দেখলেই বলতে পারবে যে রেগুলার রিফ্লেকশন বা নিয়মিত প্রতিফলনে এই যে রিফ্লেক্টেড রেজ বা প্রতিফলিত রশ্মি যেগুলো রয়েছে,
প্রতিফলিত রশ্মি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখো খুব মানে সুন্দর একটা অর্ডার মেনটেন করে এসেওছে এবং প্রতিফলিত হচ্ছেও। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে দেখো এরা খুব সুন্দর একটা অর্ডার মেনটেন করে আসছে, কিন্তু যখন এরা রিফ্লেক্টেড রেজ বা প্রতিফলিত রশ্মি হয়ে বেরোচ্ছে তখন কিন্তু দেখো একটা এইদিকে বেরোচ্ছে, একটা সোজারাম বেরোচ্ছে, একটা তারও সোজা বেরোচ্ছে, এইরকমভাবে কিন্তু সে প্রতিফলিত হচ্ছে। তো আমরা কি দেখতে পাচ্ছি 4 নম্বরে, যে বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। সো আমাদের যদি কেউ নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লিখতে দেয় তাহলে আমরা এই 4টে পয়েন্ট কিন্তু লিখব, এবং এটা পরীক্ষায় আসা কোয়েশ্চেন, পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে যে নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো 2 নম্বরের, তাতে এই 4টে পয়েন্ট তোমাদের লিখতে হবে। ওকে, আমরা তারপরে যাই। আমরা এরপরে পড়বো হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা রিফ্লেকশন পড়লাম, এবার আমরা পড়বো হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন কি জিনিস এতক্ষণ বাদে চাটা শেষ হলো। ওকে, আচ্ছা, আলোর প্রতিসরণ কি জিনিস? একটা জিনিস মনে রাখবে, এই যে প্রতিফলন বা প্রতিসরণের সংজ্ঞা, প্রতিফলন কত প্রকার, তাদের সংজ্ঞা, তাদের পার্থক্য, প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। প্রতিফলন কি, প্রতিফলন কত প্রকার এবং কি কি ব্যাখ্যা করো, আসে। প্রতিফলন কি, একটি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। প্রতিফলন কয় প্রকার, একটি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। যদি প্রতিফলন কয় প্রকার যদি রেখাচিত্রের মাধ্যমে বলে তাহলে এই যে ছবিটা রয়েছে এই ছবিটা আঁকবে, রেগুলার রিফ্লেকশন আর ডিফিউজ রিফ্লেকশন। বাবা ইংরাজি, এটা নিয়মিত প্রতিফলন, এটা বিক্ষিপ্ত প্রতিফলন, ইংরেজিতে লেখা রয়েছে, আমি বাংলা ছবি খুঁজে পাইনি, সত্যি বলছি। আচ্ছা, তো এই যে আলোর প্রতিসরণ, যদি প্রশ্ন আসে যে আলোর প্রতিসরণ কি, চিত্র সহ ব্যাখ্যা করো, তাহলে আলোর প্রতিসরণ কি আমরা কিতে লিখবো, যে আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, আগেরটা কিন্তু প্রতিফলনে প্রবেশ করছিল না ওই মাধ্যমে, সে কিন্তু ওই মাধ্যমের বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে পুরোটাই বেরিয়ে যাচ্ছিল, এ কিন্তু প্রবেশ করছে, যে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটির বিভেদ তল থেকে, এখানেও কিন্তু বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আচ্ছা, একটা জিনিস বলো, আমরা যখন প্রতিফলন পড়লাম তখনও তো আমরা দেখলাম যে আলোর গতিপথের পরিবর্তন হলো, রাইট? আমরা দেখেছি, কেননা আলোটা আসছে, গতিপথে পরিবর্তন হয়, অন্যদিকেও উঠে চলে যাচ্ছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? প্রতিফলনের সাথে প্রতিসরণের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এখানেই যে প্রতিফলনে বিভেদ তল থেকে আলোটা কিন্তু পুনরায় আবার আগের মাধ্যমে ফিরে যায়, কিন্তু প্রতিসরণে সেই আলোটা আগের মাধ্যমে ফেরে না, কিন্তু সেটা ওই ঘন মাধ্যমেই যায়, কিন্তু তার যে যাওয়ার যে সাধারণ যে রুট হওয়ার কথা বা সাধারণ যে পথ হওয়ার কথা, সেই পথ থেকে খানিকটা এদিক ওদিক সরে যায়। এইটাই হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণের পার্থক্য। প্রতিফলনে পুরো রশ্মিটাই আগের মাধ্যমে ফিরে যায়, প্রতিসরণে রশ্মিটা কোনো আগের মাধ্যমে ফেরে না, ওটা চলেই যায় ঘন মাধ্যমে। তো আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে আলোর প্রতিসরণ কি, তাহলে আমরা লিখবো যে আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। এটা হচ্ছে আলোর প্রতিসরণের সংজ্ঞা। আচ্ছা, আমরা এবার একটুখানি এটাই থাক কালারটা, আমরা এবার একটুখানি দেখো ছবিটা দেখে নিই। এই যে নিচে যেটা রয়েছে ভাবো সেটা জল, এটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে, আর এটা হচ্ছে এয়ার। তো হাওয়ায় মানে বায়ুতে একটা কোনো এই যে ইনসিডেন্ট রে এলো, এটাও কিন্তু সেম, কিন্তু আপতিত আলোক রশ্মি সেম। তো আপতিত আলোক রশ্মিটা এখানে এলো, দুটো মাধ্যমের বিভেদ তল এইখানে একটা মানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে সে তার যাওয়ার কথা ছিল কিন্তু এই রাস্তাটায়, মানে সোজা যদি আমি লাইন টানি তাহলে তার যাওয়ার কথা ছিল এই রকম, কিন্তু সে এই রকম না গিয়ে সে কিছুটা বেঁকে গেল, বেঁকে গিয়ে সে এই রাস্তায় এলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিসরণ। এবং এই যে রিফ্র্যাক্টেড রেটা রয়েছে এটা হচ্ছে প্রতিসৃত, এই কি ভুলভাল লিখছি আমি, ওয়েট, প্রতিসৃত রশ্মি। আমরা প্রতিফলনে পড়েছি প্রতিফলিত রশ্মি, এটাই হচ্ছে প্রতিসৃত রশ্মি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যদি বলে, এটাও অনেক পরীক্ষায় এসেছে যে আলোর প্রতিসরণকে রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। রেখাচিত্র মানে কি, সেখানে ছবি আঁকতে বলেছে তোমাকে, তো ছবি আঁকতে বললে আমরা সবসময় এই যে 2 নম্বর মার্ক করলাম,
এই যে মার্ক করলাম, এই ছবিটা আমরা কিন্তু আঁকবো, এই ছবিটা আমরা আঁকবো। ইনসিডেন্ট রে তোমরা এখানে, এটা হচ্ছে আপতিত রশ্মি, তোমাদের ইংরেজিতে লিখতে হবে না, আমি বাংলাতেই লিখে দিচ্ছি। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন দরকার নেই তোমাদের, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন জিজ্ঞাসাও করবে না। রিফ্র্যাক্টেড রে, এইটাকে লিখবে তোমরা প্রতিসৃত রশ্মি। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, আর এই আর হচ্ছে প্রতিসরণ কোণ, আর আই হচ্ছে আপতন কোণ। বাস, এই চারটে জিনিস, এই ইংরেজিতে লিখতে হবে না, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বা এই সমস্ত লিখতে হবে না, এটাই মনে রাখো। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে দুটো ছোট্ট জিনিস অ্যাড করেছি, এটা তোমরা কিন্তু বইতে খুঁজলে পাবে না। কি কি অ্যাড করেছি? একটা জিনিস, এটা সারা জীবনের জন্য মাথায় একদম ঢুকিয়ে রাখো, যতদিন আলো পড়বে এবং যতদিন প্রতিসরণ পড়বে ততদিন এই একটা জিনিস যেন সবসময় মাথায় ঢুকে থাকে, এটা যেন মাথা থেকে না বেরোয়। এই যে আলোটা কতটা বেঁকছে সেটা আমরা যেমন মাপতে পারি, তেমনি দুটো মাধ্যম কি হলে সেই আলোটা কোন দিকে বেঁকতে পারে সেটাও আমরা কিন্তু অ্যাজাম্পশন করে আমরা মুখস্থ করে রাখতে পারি। যেমন 1 নম্বরটা দেখো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে যায়। যদি লঘু মাধ্যম অর্থাৎ এয়ার থেকে জলের দিকে অর্থাৎ ঘন মাধ্যমের দিকে যায়, তখন এই দেখো এইখানেই আমি করেছি, এর আসার কথা ছিল, এই রশ্মিটার আসার কথা ছিল এই পথে, সে না গিয়ে দেখো কিছুটা সে অভিলম্বের দিকে সরে গেছে। দেখো এই রশ্মিটা কিছুটা অভিলম্বের দিকেই সরে গেছে, যে অভিলম্বটা আমরা রেখেছি তার দিকে সরে গেছে। অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি, যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোটা অভিলম্বের দিকে সরে যায়। আবার ঠিক উল্টোটা হচ্ছে 2 নম্বরে, যে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের দিকে যাচ্ছে তখন কিন্তু প্রতিসৃত রশ্মি অভিলম্বের বিপরীত দিকে সরে যায়। বিপরীত বানানটা আমি খুব বাজে ভুল করেছি, তখন কিন্তু সে অভিলম্ব থেকে আরো দূরে সরে যায়। যখন নর্মালি আসে বিভেদ তল থেকে, অভিলম্ব তো এরকম সোজা হয়, সে অভিলম্ব বরাবর এরকম না গিয়ে রিফ্র্যাক্টেড হয়ে অভিলম্ব থেকেও দূরে সরে যায়। এইটা সবসময় মাথায় রাখবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অভিলম্বের দিকে সরে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে গেলে অভিলম্বের বিপরীতে সরে। ঠিক আছে? আচ্ছা, আমাদের যদি ছবি আঁকতে দেয় তো আমরা এই ছবিটা আঁকবো, হ্যাঁ 2 নম্বর ছবিটা আঁকবো। ঠিক আছে, আমরা তারপরে যাই। আচ্ছা, আলোর প্রতিসরণটা আমরা ওইটুকুই পড়বো, আমাদের খুব একটা বেশি ইন ডেপথে প্রতিসরণে যাওয়ার দরকার নেই। তো আমরা শুধু ওইটুকু পড়বো যে প্রতিসরণ কি, প্রতিসরণের রেখাচিত্র কি কি হতে পারে, মানে কিভাবে আমরা প্রতিসরণ আঁকতে পারি সেটা। আর ওই যে মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হবে, কারণ এইটা আমি 2-3টে জায়গায় দেখেছি, কোয়েশ্চেন এসেছে। ওকে, সো আমরা এবার পড়বো কি, প্রতিবিম্ব। ক্লাসটা বড় হয়ে যাচ্ছে না তো? ইন্টারেস্টিং লাগছে তো? বড় হয়ে গেলেও কিছু না, পড়তে বস চুপ করে। আচ্ছা, প্রতিবিম্ব। প্রতিবিম্ব আমরা কি হিসেবে পাই? প্রতিবিম্ব যেমন কি, আমরা যদি আয়নায়, আমি যদি এখন চুলটা আঁচড়াই, যদি আমার চুল খুব কম, তো আমি যখন আয়নায় চুল আঁচড়াতে যাই তখন আমি আয়নায় কি দেখি, যে আয়নায় দেখি আমার প্রতিবিম্ব, অর্থাৎ আমাকে কেমন লাগছে সেটা আমি দেখতে পাই, সেটাকেই বলা হচ্ছে প্রতিবিম্ব। এবার আমি যদি এবার পরীক্ষার হলে লিখি যে আমি যদি আয়নায় চুল আঁচড়াতে, কেটে 0 বসিয়ে দেবে, আমরা তো সেটা লিখতে পারি না। আমরা সেটাকে একটুখানি সায়েন্সের ভাষায় লিখি, প্রতিবিম্বর সংজ্ঞাটা। এটা কিন্তু পরীক্ষায় এসেছে যে প্রতিবিম্ব কি, তখন কিন্তু তোমাদের বইতে এই সমস্ত কিছু লেখা নেই। ঠিক আছে, সবই বই তো এখন তো সহায়িকা বই বেস্ট হয়ে গেছে। ঠিক আছে, জানি না আমি মধ্যশিক্ষা পর্ষদ তারা কি করছেন। ঠিক আছে, যদি তারা কিছু করেই থাকেন তারা ভেবে চিন্তেই করছেন হয়তো। ঠিক আছে, তো আমার কাজ পড়ানো, তো আমি পড়িয়ে দিই। আচ্ছা, প্রতিবিম্ব কি যদি আমাকে এই প্রশ্নটা করা হয় তাহলে আমি কি লিখব, যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি অপর কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়,
তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। যেমন কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি, ধরো এইটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু থেকে আগত আলোক রশ্মি এম এ টাচ করলো, করে এখানে বি বিন্দুতে পৌঁছে গেল। কিন্তু আমি যদি এইখান থেকে বি বিন্দুতে আমি যদি দাঁড়িয়ে থাকি, এখানে ধরো এরকম ভাবে দুটো হাত তুলে এরকম করে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, আমি যদি দাঁড়িয়ে থাকি এখানে, তো আমি কি দেখব যে এই যে এ বিন্দুর উল্টো দিকে এইখান থেকে কিন্তু রশ্মিটা আসছে। মনে হবে যেন আমার এইখান থেকে A1 বলে আমি দিলাম, এইখান থেকে রশ্মিটা এসে আমার চোখে এসে ধরা দিচ্ছে, সেটা কিন্তু মনে হবে। তো এই যে বিন্দুটা, এই যে বলছে অন্য কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ এই বিন্দু থেকে সে আসছে বলে মনে হচ্ছে, তবে ওই দ্বিতীয় বিন্দুকে অর্থাৎ এই A1 বিন্দুকে এ বিন্দুর প্রতিবিম্ব বলা হয়, দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। এটা পরীক্ষায় আসে, সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করবে। আচ্ছা, এবার আমরা প্রতিবিম্বের ধর্ম পড়ছি, আমরা প্রতিফলনের সূত্র পড়েছি, আমরা এবার প্রতিবিম্বের ধর্ম পড়ব। কি কি প্রতিবিম্বের ধর্ম? প্রতিবিম্বের ধর্ম চারটে, প্রচুরবার পরীক্ষায় এসেছে এইটা। ফার্স্ট, যে আয়নায় গঠিত প্রতিবিম্ব এবং বস্তুর মাপ দুটো সমান হয়, অর্থাৎ আয়নার সামনে আমি গিয়ে যদি দাঁড়াই, তাহলে আমাকে নর্মালি যেরকম দেখতে ঠিক মানে সেম অ্যাজ সেটা আমি আয়নাতেও দেখতে পাবো। আমাকে যদি দেখতে মোটা হয় তো আমি আয়নাতেও মোটাই দেখতে পাবো, আমাকে যদি দেখতে রোগা হয় তো আমি আয়নাতে রোগাই দেখতে পাবো। যদি আমার হাইট শর্ট হয় তাহলে আমাকে আয়নাতে হাইট শর্টই দেখাবে, যদি আমি আয়নায় মানে যদি আমার হাইট লম্বা হয় তাহলে আমার আয়নাতে হাইট লম্বাই দেখাবে। অর্থাৎ আমি যতটা বা আমার যা মাপ সেটা আয়নাতে কিন্তু সেম মাপ দেখাবে। সেকেন্ড পয়েন্ট আমরা কি পাচ্ছি, যে বস্তু থেকে আয়না এবং আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু সমান হয়। দেখবে তোমরা যখন মানে সেলুনে স্পেশালি যদি যাও, বা মেয়েদের ক্ষেত্রে পার্লারে যদি যাও, তখন দেখবে পার্লারে বা সেলুনে যে চেয়ারে বসানো হয়, তোমার যে প্রতিবিম্বটা আয়নায় পড়ে, সেই প্রতিবিম্বটা দেখবে মনে হয় যেন তুমি চেয়ারে বসে ওই আয়নাটা থেকে যতটা দূরে রয়েছো, ওই তোমার প্রতিবিম্বটাও কিন্তু সেই আয়না থেকে ততটাই মনে হচ্ছে পেছন দিকে রয়েছে, মনে হয় না? এই জিনিসটাই, এটা কিন্তু প্রতিবিম্বের ধর্ম, যে বস্তু থেকে আয়না এবং আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু সমান হয়। আচ্ছা, এই যে দেখো, এই যে আয়নায় দেখো এ যতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে রয়েছে, একে মানে আমি যদি এখানে দেখি, আমি যদি এখানটায় দাঁড়িয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে এই আয়না থেকেও মনে হবে যেন এ ঠিক ততটাই ডিস্টেন্সে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ বস্তু থেকে আয়না এবং আয়না থেকে প্রতিবিম্ব, কারণ এটা তো প্রতিবিম্ব, এ তো প্রতিবিম্ব, এ তো হচ্ছে মেন সাবজেক্ট, কিন্তু এ তো প্রতিবিম্ব। তো এই বস্তু বা মেন সাবজেক্ট থেকে আয়না এবং আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু সমান হয়। এটা থেকে ম্যাথস প্রবলেমও আছে, আমি স্লাইডে রেখেছি ম্যাথস প্রবলেম। 3 নম্বর পয়েন্ট আমরা কি পাচ্ছি, যে আয়নায় বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। পার্শ্ব পরিবর্তন অর্থাৎ সাইড চেঞ্জ, যেটাকে আমরা বলি। সাইড চেঞ্জ মানে যেটা বাঁ সেটা ডান দিক হয়ে যায়, আর যেটা ডান দিক সেটা বাঁ দিক হয়ে যায়, এই জিনিসটাকে বলা হয় পার্শ্ব পরিবর্তন। যেমন দেখো, এই যে ল্যাটারাল ইনভার্সন এখানেই রয়েছে, যে পার্শ্ব পরিবর্তনের উদাহরণ দেখো, বি আমি যদি একটা মিররের সামনে রাখি, এইটা হচ্ছে মিরর, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে মিরর। আমি যদি বি লেটারটাকে একটা মিররের সামনে রাখি, তাহলে কিন্তু মিররে আমরা কিন্তু এরকম উল্টো দিকে বি দেখতে পাবো, অর্থাৎ তার পার্শ্বীয় পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ যেটা এরম ছিল সেটা এখন এরম হয়ে গেছে, এইটা হয়ে যাচ্ছে। এই দেখো, এই যে মিরর লেখাটা রয়েছে সেটা কিন্তু প্রতিফলনে এইরকম একটা উল্টো মিরর এটা লেখা দেখাবে। আর এই যে দেখো, এই যে লাল যে ব্র্যাকেটটা রয়েছে, এই লাল ব্র্যাকেটটাও দেখো মনে হবে যেন উল্টো দিকে, মানে পার্শ্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটা ডান সেটা বাম হয়ে যাচ্ছে, যেটা বাম সেটা ডান হয়ে যাচ্ছে। আচ্ছা, আর 4 নম্বর পয়েন্ট দেখো, যে আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ। সমশীর্ষ মানে কি, যদি আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে আমার মাথা যেদিকে টার্গেট করে রয়েছে, মানে আমি যদি সোজা আয়নার দিকে দাঁড়াই, তো আমার প্রতিফলনও কিন্তু সোজাই হবে, সে কিন্তু উল্টো প্রতিফলন হবে না, প্রতিফলন সবসময় সোজা হয়। সমশীর্ষ মানে আমার যেটা আপ অ্যান্ড ডাউন, সেটা প্রতিবিম্বেরও আপ অ্যান্ড ডাউন সেম হবে। তো প্রতিফলনের ধর্ম যদি আমাদেরকে পরীক্ষায় আসে, তাহলে আমরা কিন্তু এই 4টে পয়েন্ট লিখব। এইবার আমরা আসি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেটা তোমাদের বইতে নেই, সেটা হচ্ছে প্রতিবিম্ব কয় প্রকার এবং কি কি। আমরা প্রতিফলন পড়েছি কয় প্রকার এবং কি কি, আমরা এবার আসছি প্রতিবিম্ব কয় প্রকার এবং কি কি। প্রতিবিম্ব কয় প্রকার এবং কি কি? প্রতিবিম্ব 2 প্রকার।
এক হচ্ছে সদ্বিম্ব এবং দুই হচ্ছে অসদ্বিম্ব। সদ্বিম্ব কি জিনিস? যে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ, অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের সদ্বিম্ব বলা হয়। তারা অন্য কোনো বিন্দুতে আবার মিলিত হচ্ছে, সেটাকে কিন্তু বলা হয় সদ্বিম্ব। যেমন সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব, উত্তল লেন্সের ফোকাসে বস্তুর সদ্বিম্ব গঠিত হয়। যেমন আমরা যদি সিনেমার পর্দায় যদি আমরা এখানে একটা প্রজেক্টর রাখি, এখান থেকে তো আমরা এখন প্রজেক্টরটাকে এদিকে টার্গেট করে তো ছুঁড়ছি, তো এদিকে যখন আমরা টার্গেট করে ছুঁড়ছি তখন এই প্রজেক্টরের আলোটা কিন্তু এইখানে এসে ও এই পুরো সিনেমাটাকে দেখাচ্ছে, এই 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 পর্দাতে এসে কিন্তু পুরো সিনেমাটাকে এইখানটায় প্লে হচ্ছে। তো তার মানে কি, আমরা এখানে একটা সিনেমার এই প্রজেক্টরে এখানে একটা লেন্স লাগানো রয়েছে, তো এই লেন্সের ফলে কি হচ্ছে, আমাদের যে মানে এই ভেতরে যে ফিল্মটা যেটা চলছে, এখন তো আর ফিল্মের কেস নেই, এখন তো সবই ডিজিটাল হয়ে গেছে। তো আগে যখন ফিল্ম চলতো, তো সেই সময় ফিল্ম যখন এখানে চলতো, সেই ফিল্মের যে প্রতিবিম্ব সেইটা কিন্তু এই পর্দায় এসে পড়ছে। এটা কিন্তু সদ্বিম্বের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য, যে সদ্বিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি। আমরা আসবো এই পয়েন্টটায়, সদ্বিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি, অসদ্বিম্বকে কিন্তু আমরা পর্দায় ফেলতে পারি না। তো সদ্বিম্ব মানে কি, যে প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, সদ্বিম্ব মিলিত হয়, আর অসদ্বিম্ব মিলিত হয় না। দেখো অসদ্বিম্ব আমরা কি পড়ছি, যে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সে কিন্তু মিলছে না, সে অপসৃত হয়ে যাচ্ছে, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের অসদ্বিম্ব বলে। এটা অসবিম্ব হয়ে গেছে, অসদ্বিম্ব বলে। এই যে যেমন এই যে প্রতিবিম্বটা, এটা খেয়াল করো খুব ভালো করে। আচ্ছা, এইটা কি দেখে মনে হচ্ছে না যে জলের ভেতরেও কারোর একটা হাত আছে, সেও এসে ওই হাতটাকে স্পর্শ করতে আসছে? মনে হচ্ছে তো? এবার আমাকে একটা কথা বলো, এই যে সেকেন্ড যেটা, মানে এই যে হাতটা, অর্থাৎ প্রতিফলিত যে হাতের যে প্রতিবিম্বটা, সেই প্রতিবিম্বটাকে আমি কি চাইলে পর্দায় ফেলতে পারবো? কোথাও কোথাও টার্গেট করে ফেলতে পারবো না? পারবো না তো, কেননা এটা তো ওখানেই শেষ। এই জন্য এইটাকে বলা হয় অসদ্বিম্ব। অর্থাৎ আমার এখানে কি মনে হচ্ছে, যে এখানে আরো একটা হাত আছে, সেইটা ওই হাতটাকে টাচ করতে আসছে, এই জিনিসটাকে বলা হয় কিন্তু অসদ্বিম্ব। ঠিক আছে? যেমন দেখো, যেমন স্থির জলে গঠিত প্রতিবিম্ব হচ্ছে সব সময় অসদ্বিম্ব। তারপর আমরা যাই যে সদ্বিম্ব এবং অসদ্বিম্বের পার্থক্য। এই যে বলছিলাম না যে পার্থক্য, এটাও পরীক্ষার আমি দেখেছি প্রায় 3-4টে স্কুলে এই পরীক্ষাটা মানে এই প্রশ্নটা এসছে, তো আমি সেই জন্যই পার্থক্যটা এখানে রেখে দিয়েছি। যে সদ্বিম্ব বা অসদ্বিম্বের পার্থক্য আমরা কি দেখতে পাই, যে আমরা প্রথমে সংজ্ঞাটা দেখতে পাই, যে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন ও প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হলে সেটা সদ্বিম্ব গঠিত হচ্ছে। আবার কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে সেটা অসদ্বিম্ব গঠিত হয়। অপসৃত হচ্ছে, অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে। 2 নম্বর পয়েন্ট কি, সদ্বিম্বকে চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়, আর অসদ্বিম্বকে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। দেখো এই জাস্ট দেখালাম, আমরা তো এই সদ্বিম্ব যখন গঠিত হচ্ছে তখন সেটা আমরা চোখেও দেখতে পাচ্ছি, আর আমরা পর্দাতেও ফেলতে পাচ্ছি। সদ্বিম্ব মানে যদি লেন্সের সামনে গিয়ে দাঁড়াই, তাহলে আমার চোখে যদি ফোকাস করা হয় তাহলে আমরা কিন্তু দেখতে পাবো ওটা, এবং সেটাকে পর্দায় ফেলতে পারি। কিন্তু এই যে হাতের যে প্রতিবিম্বটা রয়েছে, সেটাকে কি আমি পর্দায় ফেলতে পারবো? আমি কি প্রজেক্ট করতে পারবো তাকে? একদমই নয়, করতেই পারবো না। তো সেটাই আমার এখানে বলা রয়েছে, যে অসদ্বিম্বকে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। 3 নম্বর কি, সদ্বিম্ব অবশীর্ষ হয়। অবশীর্ষ মিন্স উল্টো, সমশীর্ষ। প্রতিবিম্বে আমরা সমশীর্ষ পড়েছি, সদ্বিম্ব কিন্তু অবশীর্ষ অর্থাৎ উল্টো হয়। মানে আমি যদি কি দেখাবো, ধরো আমি যদি এই পেনটার যদি আমি সদ্বিম্ব বানাতে চাই, তাহলে এই পেনটার সদ্বিম্ব কিন্তু এটা হবে, মানে এইরকম হবে, উল্টো পেনটা হবে সব সময়। আর অসদ্বিম্বের ক্ষেত্রে এই পেন যেরকম সোজাই রয়েছে, তো সেরকমই সোজাই থাকবে। ফোকাস নিচ্ছে না কেন? আমার মুখে ফোকাস নিয়ে রয়েছে, পেনটায় ফোকাস নিচ্ছে না, ক্যামেরাটা। অসাধারণ। ওকে 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 তো অসদ্বিম্ব সমশীর্ষ হয়। অসদ্বিম্ব সমশীর্ষ মানে আমি যদি পেনটা এরকম দেখি, তো অসদ্বিম্ব এরকমই হবে, সমশীর্ষ, দুজনের শীর্ষ মাথাটা সমান হয়।
4 নম্বর হচ্ছে সদ্বিম্বে পার্শ্ব পরিবর্তন হয় না, আর অসদ্বিম্বে কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হয়। পার্শ্বীয় পরিবর্তন এই জাস্ট আমি 10-15 সেকেন্ড আগেই বুঝিয়েছি। আচ্ছা, 5 নম্বর হচ্ছে যে অবতল দর্পণ ও উত্তল লেন্সে সদ্বিম্ব গঠিত হয়। আর 5 নম্বর হচ্ছে যে সব রকম দর্পণ এবং লেন্সে অসদ্বিম্ব গঠিত হয়। আর 6 নম্বর হচ্ছে যে সদ্বিম্ব স্পর্শ করা যায়, অসদ্বিম্ব কিন্তু স্পর্শ করা যায় না। এটা হচ্ছে সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে পার্থক্য। এবারে আমাদের এই কটাই ছিল, আমরা এই অবধিই পড়বো, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব অবধিই পড়বো। এরপরে যে পার্টটা রয়েছে সেটা আমরা আরেকটা ক্লাসে কভার করবো। আজকে ক্লাসটা হয়ে গেছে, প্রায় 45 মিনিটের কাছাকাছি ক্লাস হয়ে গেছে। তো আমরা এবার যতদূর অবধি পড়লাম সেইটার আমরা একটু কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স দেখি, কি কি প্রশ্ন আসতে পারে। দেখো, 1 নম্বর, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না, মানে এক্সামিনার কিন্তু মানে হেভি শেয়ানা, দেখবে বিক্ষিপ্ত প্রতিফলন দেখি একটা ঝট করে একটা দাগ দিয়ে দিল না, কি প্রশ্নটা করেছে সেইটা খুব ভালো করে পড়বে। বলেছে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না, সেটা দেখি দেওয়াল, তাতে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, কাগজ তাতেও বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, কাপড় তাতেও বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, একমাত্র আয়না হচ্ছে যাতে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সমতল আয়নার প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না, সেটা হলো যার পার্শ্বীয় পরিবর্তন হবে না, মানে হবে না ইন দ্য সেন্স কি তার পার্শ্বীয় পরিবর্তন হলেও তার কিছু যায় আসে না, সে একই রকম দেখতে। তো কি বলেছে, পার্শ্বীয় পরিবর্তন হবে না। তো ফার্স্ট এটা রয়েছে আর। আচ্ছা, আমি যদি এখানে একটা আয়না রাখি, তো আরকে আমি আয়নায় কি দেখতে পাবো, আর একটা এরকম দেখতে পাবো, উল্টো আর দেখতে পাবো। তো তার মানে কি এই আনসারটা ক্যান্সেল, যে আর এর পার্শ্বীয় পরিবর্তনে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এসকে যদি আমি রাখি তাহলে আমরা কিরকম দেখতে পাবো, এরকম একটা দেখতে পাবো, তো এটাও হবে না। ওকে যদি রাখি আমরা, ও কিন্তু ওই দেখতে পাবো, আমরা ও এর কিছু চেঞ্জ দেখতে পাবো না, কারণ গোল তো, ওকে এদিক ঘোরাও ওদিক ঘোরাও কোনো ব্যাপারই নয়, ও একই। সি এরও কিন্তু তাই, সি এরকম রয়েছে, তো সি উল্টো সি হয়ে যাবে, তো সিও হবে না, তো আনসার হবে আমাদের ও। এই অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না, মানে পার্শ্বীয় পরিবর্তন হলেও কিছু যায় আসে না, পার্শ্বীয় পরিবর্তন হয়েও ওই থাকবে। আচ্ছা, 3 নম্বরটা দেখো কি রয়েছে, যে সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে। লম্ব মিন্স 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রিতে সমতল দর্পণে 90 ডিগ্রিতে যদি কোনো রশ্মি আপতিত হয় তাহলে তার প্রতিফলন কোণের মান কত হবে। আমরা জানি আপতন এবং প্রতিফলন কোণের মান সবসময় সমান হয়, অর্থাৎ তার প্রতিফলন কোণের মানও হবে 90 ডিগ্রি। আচ্ছা, 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে আয়নাতে তার উচ্চতা হবে কত। আমারই হাইট 6 ফুট, তো আমি যদি আয়নার সামনে দাঁড়াই তো আমার হাইট কি 5 ফুট দেখাবে? একদমই নয়, 6 ফুটই দেখাবে। কেন না, আমরা পড়েছি যে প্রতিবিম্বে বস্তুর আকৃতি এবং মাপ একই থাকে। আচ্ছা, 5 নম্বর, বইয়ের পাতায় আলোর কি ধরনের প্রতিফলন হয়। বইয়ের পাতায় আমরা সবাই পড়লাম বিক্ষিপ্ত প্রতিফলন হয়। তারপরটা আমরা যাই, সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়। এখানে আবার দেখা যায়, কোথায় দেখা যায়, ধরো আমি এখানে একটা আয়না রাখলাম, এম অক্ষরটার পার্শ্বীয় পরিবর্তনে এমই আসবে, কারণ এর পাশে দুটো পাশেই সেম, ওরটা ওই আসবে, কিন্তু এন এর কিন্তু প্রবলেম, এ কিন্তু এরকম একটা উল্টো এন এসে যাবে। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রে এ লিখবো, এর পার্শ্বীয় পরিবর্তনে কিছু যায় আসবে না, ওর পসিবল। তো আমাদের আনসার হবে এন অক্ষরের পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়। আচ্ছা, 7 নম্বর হচ্ছে আপতন কোণ 40 ডিগ্রি হলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের সমষ্টি। আমরা জানি কি, আপতন কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ হবে, ইনসিডেন্ট রে যদি 40 ডিগ্রি হয় তাহলে রিফ্লেক্টেড রে কত হবে 40 ডিগ্রি, কারণ আমরা জানি আপতন এবং প্রতিফলন কোণের মান সবসময় সমান হয়। আমাদের কি চেয়েছে, যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের সমষ্টি কত, তার মানে আমরা কি করব, 40 + 40 = 80 ডিগ্রি হবে আমাদের আপতন এবং প্রতিফলন কোণের সমষ্টি। যদি জিজ্ঞাসা করতে যে শুধু প্রতিফলন কোণ কত হবে, তাহলে আমরা লিখতাম যে 40 ডিগ্রি, কিন্তু এখানে চেয়েছে সমষ্টি, অর্থাৎ আমাদেরকে যোগ করতে হবে, দুটো যোগ করতে হচ্ছে। আচ্ছা, 8 নম্বরটা দেখো, একটি বস্তুকে দর্পণের সামনে 0.5 মিটার দূরত্বে রাখলে বস্তু ও দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব কত হবে। মানে কি, ধরো আমার এখানে একটা বস্তু রয়েছে কিছু একটা, আর আমার এখানে একটা দর্পণ রয়েছে, তো বস্তুর প্রতিবিম্ব এখানে রয়েছে। আমরা জানি আয়না থেকে বস্তুর দূরত্ব এবং আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সেম হয়। কি জানতে চাইছে, বস্তু ও দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের, মানে এই বস্তুটা ধরো এ, এই বস্তুটা ধরো বি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এ আর এটা বি, তো এই এ এবং বি এর মধ্যে দূরত্ব কত, এইটা কিন্তু জানতে চেয়েছে। তো এখানে ফার্স্টে কি বলেছে, দর্পণের সামনে 0.5 মিটার, মানে এর যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 0.5 মিটার।
তার মানে এর ডিস্টেন্সও 0.5 মিটার হবে, তাই তো আমরা পড়লাম। তো এদের দুজনের ডিস্টেন্স কত? 0.5 প্লাস 0.5 কত আসছে? 1 মিটার। বি এরটা উত্তর হবে 1 মিটার। ঠিক আছে। আচ্ছা, আমরা 9 নম্বরে কি দেখতে পাচ্ছি? অ্যাম্বুলেন্স শব্দটিতে, ওফো বিরক্তিকর, হ্যাঁ, অ্যাম্বুলেন্স শব্দটিতে যে কয়টি অক্ষরের পার্শ্ব পরিবর্তন হয়, যতগুলোতে পার্শ্ব পরিবর্তন হয় তা হলো, এইবার এইখানে আমাদের একটু ট্রিকি কোয়েশ্চেন, আমাদের অ্যাম্বুলেন্স শব্দটা লিখতে হবে AMBULANCE। পার্শ্বীয় পরিবর্তন কার কার হয়? এ এর পার্শ্বীয় পরিবর্তনে কি হবে? এই হবে। এম এর পার্শ্বীয় পরিবর্তনে কিছু চেঞ্জ হবে না, সেটা হবে বি এর পার্শ্বীয় পরিবর্তনে কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ এরকম একটা উল্টো বি হবে। তার মানে এটা হলো আমাদের 1। ইউ এর পার্শ্বীয় পরিবর্তনে কোনো চেঞ্জ হবে না, ইউ ইউই থাকবে। এল এর পার্শ্বীয় পরিবর্তনে কিন্তু চেঞ্জ হবে, মানে 2। এ এর পার্শ্বীয় পরিবর্তনে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, এন এর পার্শ্বীয় পরিবর্তনে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এরকম এন হয়ে যাবে, তো এটা 3। সি এর পার্শ্বীয় পরিবর্তনে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, উল্টো দিকে সি হয়ে যাবে, তো এটা 4। এবং ই এর পার্শ্বীয় পরিবর্তনে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ ওটা উল্টো ই হয়ে যাবে, অর্থাৎ 5। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম? কয়টি অক্ষরে পার্শ্ব পরিবর্তন হয়? যে 1, 2, 3, 4 এবং 5, 5টি অক্ষরের পার্শ্বীয় পরিবর্তন কিন্তু অ্যাম্বুলেন্স শব্দটার মধ্যে হয়। তারপর আমরা যাই। আচ্ছা, এইবার আমরা একটু বড় প্রশ্নের দিকে যাব। আমরা এতক্ষণ শর্ট প্রশ্ন দেখলাম, এবার একটু বড় প্রশ্নের দিকে যাব। দেখো, যে আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায়, আমি একটু অন্য কালারে পেন নিই, ব্লুটা নিই। আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো। আচ্ছা, এই যে প্রশ্নগুলো যেগুলো দিয়েছি না, সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। আমি এমনি জাস্ট আউট অফ দ্য ব্লু কোনো কোয়েশ্চেন তুলে নিই, এগুলো পরীক্ষায় এসেছে, আমি সেই কোয়েশ্চেনগুলোই দিয়েছি এখানে। এই প্রশ্নগুলো করে যাও পরীক্ষার হলে, আমি গ্যারেন্টি লাগাচ্ছি 98% কোয়েশ্চেন কমন পাবে তোমরা। 98%। 2%-এর আমিও গ্যারেন্টি দিতে পারি না, 2%-এর হয়তো ভগবান গ্যারেন্টি দিতে পারে, বাট মানুষ তো আমি, ওটা গ্যারেন্টি দিতে পারিনি। বাট এই প্রশ্নগুলো যদি করে যাও 98% কমন আসবে। ওকে, সো আমরা দেখো ফার্স্ট কোশ্চেন কি দেখলাম? আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো। ওকে, তোমরা ঘটনা কি উত্তর লিখবো? যে জল ভর্তি গ্লাসে রাখা একটি সোজা চামচ বাইরে থেকে দেখলে বাঁকা বা ভাঙা মনে হয়। ভেরি গুড। এটি ঘটে কারণ আলো যখন বায়ু থেকে জলে প্রবেশ করে তখন তার গতি কমে যায় এবং এটি দিক পরিবর্তন করে, প্রতিসরণ ঘটছে, একে প্রতিসরণ বলে। যে চামচের ভেতরের অংশ থেকে আসা আলোক রশ্মি প্রতিসরণের ফলে চোখে এমনভাবে পৌঁছয় যে বস্তুটি আসল অবস্থান থেকে সরে গেছে বলে মনে হয়। এটি প্রতিসরণের একটি দৈনন্দিন এবং সহজ পর্যবেক্ষণযোগ্য উদাহরণ। আমাদের যদি এই প্রশ্নটা আসে তাহলে আমরা এই উত্তরটা কিন্তু লিখব। আচ্ছা, তারপরে দেখো, তারপরে 2 নম্বর প্রশ্ন কি রয়েছে? যে প্রতিফলনের 2টি সূত্র লেখো। পড়িয়েছি প্রতিফলনের 2টো সূত্র, কটা স্লাইড আগেই রয়েছে প্রতিফলনের 2টো সূত্র। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের 4টি ধর্ম উল্লেখ করো। এটাও আমি 4টে ধর্ম পড়িয়েছি। আচ্ছা, তারপরে প্রশ্ন কি আসে? প্রতিবিম্ব কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ দাও। বললাম কোয়েশ্চেন আসে প্রতিবিম্ব কাকে বলে, কয় প্রকার, কি কি। ওই যে প্রতিবিম্ব সংজ্ঞা, কয় প্রকার, 2 প্রকার, সদ্বিম্ব অসদ্বিম্ব, কি কি। উদাহরণ দিতে বলেছে। উদাহরণ মানে একটা হবে ওই উত্তল লেন্সে গঠিত বিম্ব, সেটা হচ্ছে সদ্বিম্ব, আর অসদ্বিম্ব হচ্ছে স্থির জলে প্রতিবিম্ব যেটা তৈরি হয়, সেটা হচ্ছে অসদ্বিম্ব। আচ্ছা, 5 নম্বর হচ্ছে ঘনতর মাধ্যম থেকে আলো লঘুতর মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মির গতিপথের কি পরিবর্তন হয়। আমরা কি দেখলাম? ঘন থেকে যদি লঘু যায় তাহলে সে অবিলম্বের বিপরীত দিকে সরে যায়। অর্থাৎ এটার উত্তর কি হবে? যে যদি এটা মাধ্যম হয়, এটা যদি তার আপতিত রশ্মি হয়, এটা যদি তার অভিলম্ব হয়, তাহলে তার তো এইখানে যাওয়ার কথা, কিন্তু সে এখান থেকে কিছুটা সরে যাবে, এই দিকে যাবে। তার এই যে কোণটা এইখানে হওয়ার কথা ছিল সেটা না হয় তার কোণটা এখন হবে এইটা, মানে সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। কেন? এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আমি বললাম প্রতিসরণে, বললাম না পয়েন্টে প্রশ্ন আছে, এইটাই হচ্ছে কারণ যে লঘু মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ওকে, আমরা তারপরে যাই। অন্ধকার ঘরে টর্চ জ্বালালে দেওয়ালে যেখানে আলো পড়ে সেই আলোক পথে, বা অসাধারণ, সেই আলোক পথে একটা স্বচ্ছ প্লাস্টিকের এক বোতল জল রাখলে দেওয়ালের অন্য জায়গায় আলো পড়ে। এরকম কেন হয় তা বুঝিয়ে দাও। কেন হয়? এই যে ছবিটা, এই যে দেখবে টর্চের উপরে এরকম একটা জলের বোতল, সুন্দর ভর্তি জলের বোতলকে টর্চ দিয়ে মারলে, টর্চটা নর্মালি দেওয়ালে মারলে দেওয়ালে একটা জায়গায় আলো পড়ে, যদি বোতলের মধ্যে মারি তাহলে আলোটা মনে হয় যেন চতুর্দিকে ঘরে ছড়িয়ে রয়েছে। কেন হয়? এই ঘটনাটি ঘটে আলোর প্রতিসরণ ধর্মের জন্য।
যে আলো যখন বায়ু মাধ্যম থেকে জলে অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায়, বায়ু থেকে জলে গেল অর্থাৎ লঘু থেকে ঘনতে গেল, তখন আলোর প্রতিসরণ ধর্মের জন্য তার গতিপথ পরিবর্তিত হচ্ছে। ওকে, গতিপথ পরিবর্তিত হচ্ছে। এই প্রতিসরণের ফলে আলো পুরোপুরি তার গতিপথে না যেতে পেরে তার বিভিন্ন অংশ থেকে বিভিন্ন দিকে প্রতিষ্ঠিত হয়ে পড়ে। রেটা সোজা আসছিল, এসে বোতলের মধ্যে ঢুকলো। এবার বোতলের মধ্যে বোতলের গায়ের তো স্ট্রাকচার আলাদা, প্লাস তার ভেতরে জল রয়েছে, সে প্রতিষ্ঠিত হয়ে আর একদিকে না যেতে পেরে সে ভ্যাবাচাকা খেয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়লো। তো এর কারণেই দেওয়ালের তখন অন্য জায়গায় আলো পড়ে। এই যে দেখো দেওয়ালের এই যে বাইরের দিকটা যেরকম আলো পড়েছে সেরকম আলো পড়ে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। পড়িয়েছি, সেটাই লিখবে। আচ্ছা, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, এটা আগের দিনের কোয়েশ্চেন, আমি এই কোয়েশ্চেনটা লিখতে ভুলে গেছিলাম তাই আমি এখানে লিখে দিয়েছি। এটা পার্ট 1-এ পাবে তোমরা আনসারটা। আচ্ছা, 9 নম্বর দেখো, আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো। প্রতিফলনের সূত্র পড়িয়েছি। আচ্ছা, 10 নম্বর দেখো, একটি কাঁচের গ্লাসের মধ্যে একটি পেনকে অর্ধ নিমজ্জিতভাবে রাখলে পেনটিকে বাঁকা লাগে কেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে পেনের যে অংশটি জলের ওপরে থাকে সেখান থেকে আলোকরশ্মি সরাসরি আমাদের চোখে আসে এবং পেনের ওই অংশকে আমরা প্রকৃত স্থানে দেখি, যেটা ওপরে থাকে সেটাকে আমরা নর্মাল যে স্থানে রয়েছে সেটাই দেখতে পাই। কিন্তু পেনের জলে ডোবানো অংশের প্রতিটি বিন্দু থেকে প্রতিফলিত আলোকরশ্মি জল থেকে বায়ুতে মানে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়, যেটা ভেতরে রয়েছে পেন মানে যে জলের ভেতরে থাকা পেনটা, সেটা থেকে যখন আলোকরশ্মি আসে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে প্রত্যেকবার, কারণ ঘন থেকে লঘু মাধ্যমে আসছে, সে দূরে সরে যাওয়ার টেন্ডেন্সিতে রয়েছে। তো ওই রশ্মি বরাবর তাকালে বিন্দুগুলির প্রতিবিম্ব প্রকৃত অবস্থান থেকে কিছুটা ওপরে দেখা যায়। যখনই এই বিন্দুটা এরম উঠে গেছে তো তার প্রতিবিম্বটা কিন্তু সেই অরিজিনাল জায়গায় হচ্ছে না, তার ওই ভুল জায়গাটায় হচ্ছে। এইভাবে জলের নিচে থাকা দণ্ডটির অংশ জলতল থেকে কিছুটা বেঁকে ওপরের দিকে উঠে এসছে বলে মনে হয়। আমাদের যদি এই প্রশ্নটা আসে আমরা আনসারটা লিখবো কিন্তু এইটা। আমরা তারপরে যাই, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যাম্বুলেন্স গাড়িতে এই অ্যাম্বুলেন্স কথাটা উল্টো লেখা থাকে কেন? কেন? আমরা কি উত্তর দেবো? যে অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখার পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। কিরকম বৈজ্ঞানিক কারণ? যে অ্যাম্বুলেন্স কিন্তু মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়ার গাড়ি, ওকে, যেখানে সামান্যতম সময়ের জন্য রোগীর জীবন মরণের প্রশ্ন উঠে আসে। খুব সহজ ব্যাপার, কারণ অ্যাম্বুলেন্সে করে তো এরকমই পেশেন্ট নিয়ে যাওয়া হয়। তো অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরেজিতে লেখা থাকে। এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনের গাড়ি তার চালক ভিউ ফাইন্ডারে বা আয়নায়, এই যে আয়নায় যখন তিনি উল্টো অ্যাম্বুলেন্স লেখাটাকে দেখেন তখন পার্শ্ব পরিবর্তনের প্রভাবে, এখানে পয়েন্টটা লেখা নেই এ বাবা, কি লিখলাম, ভিউ ফাইন্ডারে এখানটা একটা পয়েন্ট অ্যাড করো। হ্যাঁ, পার্শ্ব পরিবর্তনের ফলে আয়নায় ওই লেখা পুনরায় উল্টো অর্থাৎ সোজা দেখতে পায়, কারণ দর্পণে অ্যাম্বুলেন্স লেখাটির অসৎবিম্ব দেখা যায় যা সমশীর্ষ এবং পার্শ্বীয় পরিবর্তিত। এই যে অ্যাম্বুলেন্স উল্টো লেখা রয়েছে এটা পার্শ্বীয় পরিবর্তন হয়ে যায়, অ্যাম্বুলেন্স সোজা হয়ে গেলে এবং সমশীর্ষ ও তো সোজাই রয়েছে, ফলে লেখাটি সহজে পড়া সম্ভব হয় এবং অ্যাম্বুলেন্সের গাড়ি চালককে রাস্তা ছেড়ে দেয়, কারণ এই যে উল্টো দিকে দেখলে এই অ্যাম্বুলেন্স লেখাটাই সে কিন্তু দেখতে পাবে। এই জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটা কিন্তু সবসময় উল্টো করে লেখা থাকে। আচ্ছা, তারপর আমরা কি পয়েন্ট পড়বো, যে কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়? খুব সহজ, এটার উত্তর এই অবধি এসে না দিতে পারলে কিছু করার নেই, দিতেই হবে। আচ্ছা, 13 নম্বর দেখো, এই যে বললাম তুমি আয়না 2 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছো, এবার তুমি আয়না থেকে আরো 50 সেন্টিমিটার দূরে সরে গেলে, ভেরি গুড। তোমার থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? ওই যে আগেরটা বললাম, আমার থেকে আয়নার এবং আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সেম হয়, তো 2 মিটার দূরে সরে রয়েছি, 50 সেন্টিমিটার আরও দূরে সরে গেলাম, তো আমার দিকে হলো 2 মিটার 50 সেন্টিমিটার, ওদিকে প্রতিবিম্বের হলো 2 মিটার 50 সেন্টিমিটার। তো আমি যখন দুটোকে প্লাস করবো তো 4 মিটার আর ওদিকে 50 + 50 মানে 100 সেন্টিমিটার। আরে বাবারে, 100 সেন্টিমিটার মানে কি 1 মিটার, ওদিকে হলো 4, 2 আর 2 4, আর এদিকে হলো 5, অর্থাৎ 5 মিটার। আনসার ভেরি ইজি। আচ্ছা, বেশি নেই, দুটো রয়েছে, আর খুব একটা বেশি নেই। এই যে দেখো যতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে আমি সবকটাই চেষ্টা করেছি এর মধ্যে দিয়ে দেওয়া। এবার দেখো এই আলো চ্যাপ্টারটা যদি আমি না ভেঙে পড়াতাম তাহলে প্রায় আগের দিনকেও 1 ঘন্টা, আজকেও 1 ঘন্টা 2 ঘন্টা, অর্থাৎ 3-4 ঘন্টার ক্লাস হয়ে যেত এটা। তো 3-4 ঘন্টা একটু ধৈর্য ধরে রাখা একটু মুশকিল, সত্যিই মুশকিল।
আচ্ছা দেখো, সমতলায়নায় গঠিত প্রতিবিম্বের কমপক্ষে দুটি বৈশিষ্ট্য লেখো, এটাও পরীক্ষায় এসছে। এগুলো হচ্ছে পরীক্ষায় এসছে যে কোয়েশ্চেনগুলো, আমি সেগুলোকেই কিন্তু কম্পাইল করেছি এখানে। প্রতিসরাঙ্ককে আলোকীয় ঘনত্ব বলা হয় কেন? এটা আমি একটা কোন স্কুলের কোয়েশ্চেনই দেখেছি, আমি সেখানে অ্যাড করে নিয়েছি, কারণ এটা এলে হয়তো ভেবাচাকা খেয়ে যেতে পারে স্টুডেন্ট, তাই আমি অ্যাড করে নিয়েছি যে প্রতিসরাঙ্ককে আলোকীয় ঘনত্ব বা অপটিক্যাল ডেন্সিটি বলা হয় কারণ এটি একটি স্বচ্ছ মাধ্যমে আলো কতটা ধীর গতিতে চলাচল করবে বা কতটা বেশি বেঁকে যাবে তার পরিমাপ কিন্তু নির্দেশ করে। আর কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি হয় সেই মাধ্যমে আলোর গতি তত কমে যায় এবং সেটি তত বেশি আলোকীয় ঘন মাধ্যম হিসাবে গণ্য করা হয়। মানে প্রতিসরাঙ্ক মানে যত আমরা, এবার প্রতিসরাঙ্ক তো আমি তোমাদের বোঝাইও নি যদি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, প্রতিসরাঙ্ক মানে হচ্ছে এটা তো আমরা বায়ু থেকে জল অবধি দেখলাম যে বায়ু থেকে একটা আলো এসে প্রতিষ্ঠিত হয়ে জলে ঢুকলো, জলের জায়গায় যদি আমি সেখানে মধু নিই আরও গাঢ়। আচ্ছা আমরা যদি বায়ুর জায়গায় ধরো মানে আমাদের তো বায়ু তো প্রচুর গ্যাসের সমষ্টিতে তৈরি, আমি ধরো হালকা নিলাম, হাইড্রোজেন নিলাম, হাইড্রোজেন এবং মধু নিলাম, সেখানেও তো সেই জিনিসটাও হতে পারে। তো ওই যে মানে হাইড্রোজেন এবং মধুর, মানে হাইড্রোজেনের তুলনায় মধুর যতটা প্রতিসরাঙ্ক, মানে ওদের যে প্রতিসরাঙ্কটা হবে, অর্থাৎ আলোটা ওই হাইড্রোজেন দিয়ে এসে যদি মধুতে ঢোকে তাহলে কতটা ঘুরবে, এই যে জিনিসটা মানে ওই যে ঘন মাধ্যমটা কতটা ঘন এবং লঘু মাধ্যমটা কতটা লঘু, সেইটার উপর বেস করে কিন্তু আলোর গতিটারও কিন্তু একটা সেম এফেক্ট কিন্তু পড়ে। আলোর গতি কমে যায়, যত ঘন মাধ্যমে হবে আলোর গতি কমবে, যত লঘু মাধ্যমে হবে আলোর গতি বাড়বে। এবং মানে কমবে বাড়বে মানে কি সে বিরাট কিছু কমে গেল, বিরাট কিছু বেড়ে গেল, না না, খুবই অল্প কমে, খুবই লিমিটেড একটা কমে, বাট সেটা মানে আমরা পরীক্ষার মাধ্যমে করতে পারি। এবার দেখো এই যত আলোর গতি কমে যায় তত সেটাকে আলোকীয় ঘন মাধ্যম হিসাবে গণ্য করা হয়, যত গতি কমবে তার মানে সেটা তত ঘন হতে শুরু করেছে। আর এই যে প্রতিসরাঙ্ক, যেটা মানে প্রতিসরাঙ্ক মানে কি কতটা বেগবে, কতটা তার সঠিক রাস্তা থেকে ভুল দিকে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে তার প্রতিসরাঙ্ক। অবিলম্বর সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। প্রতিসরাঙ্ক হচ্ছে তার যে পথে যাওয়ার কথা ছিল সে সেই পথে না গিয়ে কতটা ভুল পথে চলে গেল সেটাকে বলা হচ্ছে তার প্রতিসরাঙ্ক। তো এই প্রতিসরাঙ্ককেই বলা হয় আলোকীয় ঘনত্ব, কেননা প্রতিসরাঙ্ক যত বেশি হবে মানে সে যত ভুল পথে ঘুরবে তার মানে আমরা বুঝবো যে ওই ঘন মাধ্যমটা কিন্তু তত বেশি ঘন। ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অসমান্তরালে প্রতিফলনের পর সমান্তরাল থাকে না কেন? বিক্ষিপ্ত প্রতিফলন খুব সহজ, বিক্ষিপ্ত প্রতিফলন খুব সহজ হিসাব, যে এখানে যেহেতু প্রতিফলক তলটি অমসৃণ তাই অমসৃণ তলের বিভিন্ন বিন্দুতে অভিলম্বগুলি বিভিন্ন দিকে হয়, কারণ সেখানে আমি প্রত্যেকটা বিন্দুতে অভিলম্ব বিভিন্ন বিভিন্ন করতে পারি, তাই প্রতিফলিত রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, কোন প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না? এটার আমার মনে হয় না আর আশা করি এখন উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে পড়িয়েওছি। চিত্রসহ আলোর প্রতিসরণের ব্যাখ্যা দাও, দেখো আমি বলছিলাম আছে কোয়েশ্চেন, চিত্রসহ আলোর প্রতিসরণের ব্যাখ্যা দাও, আছেই। আচ্ছা এই একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে অসৎ প্রতিবিম্ব গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে তাহলে তোমরা লিখবে যে অসৎ প্রতিবিম্ব মূলত আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুটি ধর্মের জন্যই গঠিত হয় অসৎ বিম্ব। ঠিক আছে? আচ্ছা আমরা তারপরে স্লাইডটায় যাই, এটাই লাস্ট হয়ে গেছে, আর নেই, আর বেশিক্ষণ না, কতক্ষণ, 1 ঘন্টার ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, মোর দ্যান এনাফ। আচ্ছা জলের মধ্যে লাঠি ডোবালে বাঁকা মনে হয় কেন? খুব সহজ আনসার, আমি এই কিছুক্ষণ আগেই তো পেনের উদাহরণটা দিচ্ছিলাম, কোথায় গেল, এই যে 10 নম্বরের, এই 10 নম্বরেরটাই, ওখানে এটা পেন রয়েছে, এখানে জলের মধ্যে লাঠি রয়েছে, সেম উত্তর। আচ্ছা একটি খালি বালতির ভিতরের তলদেশে একটি কয়েন রেখে বালতিটিকে জলপূর্ণ করলে তার উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়, নিচে একটা কয়েন ফেলে দিয়ে জল ভর্তি করলে কয়েনটা উপরে উঠে এসে বলে মনে হয়, এটি কেন ঘটে? তো এটি ঘটে প্রতিসরণের জন্য, যে বালতির তলদেশ থেকে কয়েনের প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছ যখন জল বা ঘনতর মাধ্যম পেরিয়ে বায়ুতে অর্থাৎ লঘুতর মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলোক রশ্মিগুচ্ছ অভিলম্ব থেকে দূরে সরে যায়। বললাম ঘন থেকে লঘু মাধ্যমে আসছে তো অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ফলে বেঁকে যাওয়া প্রতিষ্ঠিত রশ্মিগুচ্ছ, রশ্মি বানানটা ভুল হয়েছে, আমাদের চোখে এসে পড়ে। তখন আমরা বালতির তলার কয়েনের প্রতিবিম্বকে দেখতে পাই, আমরা কিন্তু কয়েনটাকে দেখতে পাই না, তার প্রতিবিম্বকে দেখতে পাই, এবং সেটি তলদেশের কিছুটা উপরে অবস্থান করছে বলে মনে করা হয়। আচ্ছা তারপরে দেখো পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে? এই যে এইখানে আমি দেখছিলাম একটা জায়গাতেই কোয়েশ্চেন আসছে যে পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে, তো এটা আমি
অ্যান্সারটা খুব মানে এখানে অ্যাড করিয়ে নিয়েছি। পার্শ্ব পরিবর্তন কাকে বলে, বৈশিষ্ট্য এবং উদাহরণ। 3টে প্রশ্ন আছে কিন্তু, কাকে বলে, বৈশিষ্ট্য এবং উদাহরণ। তো কাকে বলে আমরা কি লিখবো, যে সমতল দর্পণে বা আয়নায় কোনো বস্তুর প্রতিবিম্বের ডান দিক বাম দিকে এবং বাম দিক ডান দিকে উল্টে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। বৈশিষ্ট্য কি পার্শ্বীয় পরিবর্তনের, যে ডান বাম পরিবর্তন হয়, অর্থাৎ কোনো ব্যক্তি ডান হাত তুললে মনে হয় যেন বাম হাত তোলা রয়েছে। ওকে। আর অপরিবর্তিত উচ্চতা, যে প্রতিবিম্বের উপরের বা নিচের অংশ উল্টে যায় না, শুধুমাত্র পার্শ্ব পরিবর্তন হয়। ঠিক আছে। এর উদাহরণ আমরা কি দেখতে পাই, ওই যে অ্যাম্বুলেন্সের উদাহরণ, যে অ্যাম্বুলেন্স গাড়ির সামনে উল্টো করে লেখা থাকে, যাতে গাড়ির সামনের চালক আয়নায় তার সঠিক অ্যাম্বুলেন্স লেখাটা সহজে দেখতে পায়। ওকে, সো আজকের মতো প্রায় 1 ঘন্টার কাছাকাছি ক্লাস হয়ে গেল। আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়লাম। তো আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়লাম। এর পরের দিনকে ছোট্ট ক্লাস হবে, খুব একটা বড় ক্লাস নয়। এর পরের দিনকে আমরা একটু ইজিলি ক্লাসটা করে নেবো, ছোটোই ক্লাস হবে, বাদ বাকি যেটা পার্টটা রয়েছে সেটা করে নেবো। দেখছি যদি পসিবল হয় আমি কালকেই ক্লাসটা নিয়ে কালকেই ক্লাসটা আমি লাইভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাস এই অবধি থাক। এই অবধি যত কটা প্রশ্ন করালাম সেই কটা প্রশ্ন একদম প্রপার মুখস্থ, মানে একদম ঠোঁটস্থ হওয়া উচিত, যে প্রশ্ন এলেই আমি লিখে দেবো, আমি জানি ওটা কি উত্তর হবে। তো এরকম হওয়া চাই, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতো এবারেও বলছি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ দুটোতেই তোমরা জয়েন হয়ে যাও। চ্যানেলে আমি বললাম বিশেষ কিছু স্পেশাল জিনিস আসছে, সেগুলোর অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর গ্রুপটাতে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা আমার যদি কিছু বলার থাকে তোমাদেরকে, যে গ্রুপে কোন দিন আমি লাইভে থাকবো বা কোনো ডাউট সেশন ক্লাস নেবো কিনা, ফিডব্যাক ক্লাস নেবো কিনা, সেগুলো আমি কিন্তু গ্রুপেই বলি। সো আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার তোমাদের সাথে দেখা হবে সায়েন্স ল্যাবের আবার অন্য একটা ক্লাসে। তাই ততক্ষণ পর্যন্ত টাটা।